আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত 2-3 মাস ধরেই একটা তথ্য খুব খারাপ লাগতেছে যে আমরা 2026 নভেম্বরে এই পরের বছর নভেম্বর থেকে আমরা মধ্যমায়ের দেশে উন্নীত হইতাম এবং ওইটার একটা ট্রায়াল চলতেছিল সেই 16-17 সাল থেকে। এবং ডাটাগুলো বিভিন্ন আন্তর্জাতিক যে ফিনান্সিয়াল অর্গানাইজেশন আছে, সে IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, সব জায়গায় ওই ডাটাগুলো আপডেট হয়ে আসতেছিল এবং অলমোস্ট এটা হয়েও আসছিল যে আমরা মোটামুটি নিশ্চিত যে 26 নভেম্বরে আমরা মধ্যম আয়ের দেশ হইতাম। যদি আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে যেতাম তাহলে কাদের ক্ষতি হইতো এটা কেউ ভাবতেছে না। সবচেয়ে বড় ক্ষতি হইতো মাইক্রো ক্রেডিট নিয়ে যে এনজিওগুলো কাজ করে, বাইরের যেই ডোনেশন বলেন, সাহায্য বলেন, অথবা যে দান সৎকার টাকাটা বলেন, সেই টাকাগুলো নিয়ে যারা গরিবদের দারিদ্র এই আমাদের তৃতীয় বিশ্বের দারিদ্রকে পুঁজি করে যেই অর্গানাইজেশনগুলো চলছিল, এই যে মাইক্রো ক্রেডিটের যে এনজিওগুলো চলতেছিল, এদের এই যে কার্যক্রমটা বন্ধ হয়ে যেত। এটা অলমোস্ট বাংলাদেশে নানা ধরনের কল্যাণমুখী যে ভাতা, যেগুলা অনেক দূর, প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা এই ভাতাগুলো মাধ্যমে সাধারণ প্রান্তিক লোকের কাছে চলে যেত। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে প্রথমে এই যে ছাত্রীদের 100% শিক্ষা ভাতা, তো এরকম বিভিন্ন ধরনের ভাতা, প্রায় 1.5 লাখের উপরে গৃহহীনরা যে বাসস্থান পাইছে, এগুলা কিন্তু সরকার নিজের টাকায় করছে। 1.5 লাখের উপরে গৃহহীনকে গৃহ দেওয়া, তারপর এই বিভিন্ন ধরনের প্রান্তিক লোকদেরকে ভাতা দেওয়া, এগুলা সরকার কোনো মাইক্রো ক্রেডিট কোনো এনজিওর মাধ্যমে করে নাই, যেটা 16-17 সালের আগে এনজিওগুলা করতো। এগুলা করে তারা ফান্ড আনতো, দেখাইতো। আমাদের দেশের গরিব মানুষের যে দরিদ্রতা, অভাব, অনটন, যেই মৌলিক চাহিদার যে অভাব, এগুলোকে পুঁজি করে ডকুমেন্ট করে আমাদের এই প্রতিষ্ঠানগুলো, এই যে এনজিওগুলো, এরা এই জিনিসগুলো আনতো, এই ফান্ডগুলো আনতো। ফান্ডগুলো এনে 100 টাকা এনজিওরা ফান্ড এনে কি করতো? ফান্ড এনে ম্যানেজার অ্যান্ড অ্যাবাভ, ম্যানেজার, এজিএম, ডিজিএম, তারপরে যে জোনাল হেড এবং টপ যে কান্ট্রি হেড এনজিওদের 100 টাকার ভিতরে 85 টাকায়, 80 থেকে 85 টাকায় এদের বেতন ভাতাতে চলে যেত, এদের সিকিউরিটি পারপাসে চলে যেত, এদের কমফোর্টে চলে যেত, এদের এন্টারটেইনমেন্টে চলে যেত। একটা এনজিওর কর্মকর্তা এসিবি ছাড়া চলতো না, 1-1.5 কোটি টাকার গাড়ি ছাড়া এনজিওর কর্মকর্তাদের চলে না। তুমি এনজিও, তুমি দরিদ্র লোকদের উপরে কাজ করবা, তোমার এসিবি জিপে চলার কি দরকার? এবং তাদের যেই অভিজাত এলাকা, ধানমন্ডি, গুলশান, বনানীতে এদের লাক্সারি ফ্ল্যাটে এরা থাকে। টাকাটা কি? ওই গরিবদের জন্য আনা টাকা, তাদের সিকিউরিটির জন্যে, তাদের অফিস ডেকোরেশনের জন্যে। এবং কোনো এনজিওরই, আপনাদের কোনো এনজিওর হেড অফিসগুলো গুলশান, বনানী, ধানমন্ডি ছাড়া নাই, সব দামি দামি এলাকায়। 100 টাকা তারা দান সৎকা আনতো, তার 15 থেকে 20 টাকা খরচ করতো দরিদ্রের উপরে, আর 80 থেকে 85 টাকাই খরচ করতো তাদের নিজেদের বেতন ভাতার আর সুবিধার পিছনে। তো তারা দেখলো যে আমাদের কার্যক্রম ছাড়াই, এনজিওগুলোর মাইক্রো ক্রেডিটের এই কার্যক্রম ছাড়াই সরকার 1.5 লাখ গৃহহীনকে গৃহ দিচ্ছে।
1-1.5 কোটি টাকা প্রান্তিক লোকদেরকে বিভিন্ন ভাতা হিসেবে দিছে। সারা বাংলাদেশে সমস্ত প্রাইমারি স্কুলের যেই দালানগুলো সরকার করে দিচ্ছে। 100% শিক্ষা যে উপকরণগুলো সহ প্রাথমিক শিক্ষা ফুল ফ্রি করে দিচ্ছে। এখন আমাদের ওই যে যারা মাইক্রো ক্রেডিট এনজিও নিয়ে যে স্কুল করতেছে, স্লামদেরকে নিয়ে যে স্কুলগুলো করছে, তার দরকার নেই তো, কারণ সরকারের প্রাইমারি স্কুল 100% ফ্রি উপকরণ সহ। এই সমস্ত পুঁজি দিয়েই এই এনজিওগুলো বাইরের থেকে টাকা আনতো। তো আমরা যদি আজকে এই 2026 নভেম্বরের যদি আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হইতাম, সার্টিফাইড হয়ে যেতাম, আমরা এটা আমাদেরকে আমরা ওই স্তরে উন্নীত হয়ে যেতাম, সমস্ত খয়রাতি টাকা বন্ধ হয়ে যেত। তো খয়রাতি টাকা বন্ধ হইলে কার ক্ষতি? তারা যেই শতকরা 15-20 টাকা খরচ করছে, গভর্নমেন্ট তো ওই ফান্ডের অন্তত 10 গুণ অলরেডি 16-17 সাল থেকে খরচ করে আসতেছিল। এটা একটা। দ্বিতীয়ত, আস্তে আস্তে এতিমখানাগুলো, এটা হচ্ছে যে লেফটিস্ট লোকের, বাম চিন্তাভাবনার দর্শনের লোকদের, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষক কোনো না কোনো এনজিওর সাথে জড়িত ছিল, প্রত্যেকটা এবং তারা দেখছে যে মাইক্রো ক্রেডিট বন্ধ হয়ে যায়, আমার কনসালটেন্সি বন্ধ হয়ে যাবে। আপনি দেখেন, এই বিগত সরকারের মেইন শত্রু ছিল কিন্তু এরা দেখতেছে যে এদের মানে পেটে হাত পড়তেছে, সমস্ত মাইক্রো ক্রেডিট কার্যক্রমটাই বন্ধ হয়ে যেত যদি আমরা মধ্যম আয়ের দেশ হয়ে যেতাম। তো আমরা আবার আমরা ফকিরি হয়ে গেলাম। এই মধ্যম আয়ের দেশ, এখন এটা কিন্তু নাটক চলতেছে, সবাই জানে। কারণ আমরা প্রত্যেকটা যে মনিটরিং, যেই আন্তর্জাতিক মনিটরিং প্রত্যেকটা অর্গানাইজেশনের চোখে আমরা গত 14 মাসে আমরা আমাদের ক্রেডিট রেটিংটা হারাইছি। আমরা যেই ফকির দেশ ছিলাম, ওই ফকির দেশে আবার পরিণত হয়েছি। দ্বিতীয় স্টেপটা নিছিল যে এতিমখানা, যে মিডল ইস্টের যে টাকাগুলো, জাকাত, ফেতরা, সৎকার টাকাগুলো যেগুলো আসতো, সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের মাদ্রাসা, মসজিদ হইতো। ওইরকম এদেরও 20-25% টাকা দিয়ে এগুলো হইতো। বাকিগুলা যারা টাকাটা আনতো তারা ব্যবহার করত। গভর্নমেন্ট চাইছিল পরবর্তী স্টেপটাই হইতো এতিমদেরও দায়িত্ব গভর্নমেন্ট নিয়ে নিবে, ওই বৃদ্ধ ভাতার মতো, ওই যে ছাত্রী ভাতার মতো, এবং শিক্ষা উপকরণ যে ফ্রি করার মতো, প্রতিবন্ধী ভাতার মতো, এগুলার মতো এতিমদের দায়িত্ব গভর্নমেন্ট নিয়ে নিলে তখন এই ফান্ডগুলো, আর এই যারা এই ফান্ডগুলো ব্যবহার করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করতো, যেই গ্রুপটা, আমি কোনো কাউকে স্পেসিফিকলি বলতেছি না, যেই গ্রুপটা একদিকে তো আছে এই যে এনজিও কার্যক্রম, আরেকদিকে আছে যে মসজিদ মাদ্রাসার নামে এবং এতিমখানার নামে মিডল ইস্ট থেকে প্রচুর কোটি কোটি টাকা আসতো, সেগুলো ব্যবহার করে আরেক শ্রেণীর রুটি রুজি হইত। তো নেক্সট স্টেপটাই ছিল এটা। তো এগুলো সব বন্ধ হয়ে গেছে, এগুলো তো এখন নাটক চলতেছে। এই আমরা আর কোনো দিন মধ্যম আয়ের দেশে 26 নভেম্বর তো যাবে, এই একটা হিসাব, মানে তাদের এখন মানে দিল খোলা হাসে, যাক বাইচা গেছে। আমাদের খয়রাতি টাকা আসার রাস্তা বন্ধ হয়ে যেতেছিল, এটা জারি থাকবে। আমরা জাকাত ফেতরা নামে যে টাকাগুলো এনে, এবং গভর্নমেন্ট যখন তাদের কাছে এই যে ইসলামিক এনজিওগুলার কাছে যখন বলতেছে যে না, অডিট করতে হবে, তোমাদের টাকার হিসাব দিতে হবে, তোমরা দান সাদার নামে যে টাকাগুলো আনতেছো, এতিমদের নাম বইলা, মাদ্রাসার নাম বইলা, মসজিদের নাম বইলা, এগুলোর হিসাব দিতে হবে। স্টেট বইলা দিছিল তারা, আমরা কোনো হিসাব দিব না। মিডল ইস্ট থেকে আমরা যে দান সৎকার টাকা আনতেছি, যে সাহায্য সহযোগিতার নামে যে টাকাগুলো আনতেছি, এগুলো আমরা হিসাব দিব না। হিসাব দিলে তো ধরা খেয়ে যেত যে তুমি 100 টাকা আনছো,
এতিমদের কথা বইলা, মাদ্রাসার কথা বইলা, বিভিন্ন ইসলামিক এনজিওর নামের কথা বইলা, তো তুমি এইটার পিছনে 20 টাকা 25 টাকা খরচা করছো, বাকি টাকা কোথায়? এইটার জন্য যে সমস্ত ইসলামের নাম দিয়া যারা এই টাকাগুলো আনতো, তাদের লাক্সারি লাইফগুলা সামনে চলে আসছে। এবং বাংলাদেশে মাইক্রো ক্রেডিটের মাধ্যমে এই যে এনজিও যে কার্যক্রম মাইক্রো ক্রেডিট চলতো, দারিদ্রতাকে পুঁজি করে বাংলাদেশের জীবনে কোনো দিন এই দারিদ্রতা মুছবে না। কারণ দারিদ্রতা মুছলেই তো এনজিও কার্যক্রম বন্ধ হয়ে যাবে, ফান্ড বন্ধ হয়ে যাবে, ওটা তো জারি রাখতে হবে। এতিমখানাদের অসহায়ত্ব বজায় না রাখলে আমার তো মিডল ইস্ট থেকে এই দান সৎকার টাকাটা আমি আনতে পারবো না। আজকে আবার সব ওপেন হয়ে গেছে। এবং আপনি দেখেন আমাদের মাননীয় উপদেষ্টা পরিষদে সব কিন্তু ইসলামিক এনজিও বলেন আর পশ্চিমা বিশ্বের দান করা টাকা বলেন, এডির টাকা বলেন, সেই এনজিওগুলো বলেন, দুই দলই, ওই মাদ্রাসার শিক্ষক আর পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক সবার রুটি রোজগার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হইত, এবং বন্ধ হয়ে যেত। মধ্যমের দেশ হলেই বন্ধ হয়ে যেত। আর মধ্যমের দেশ যদি না হয়, আমি দরিদ্র দেশ থাকি, তাহলে আমার এই কার্যক্রমগুলো চালু থাকবে। আপনারা যারা বুঝেন, কাদের পেটে লাথি পড়তো যদি আমরা মধ্যমের দেশে পরিণত হইতাম। এবং এই দান সৎকা, জাকাতের টাকা, ফিতরার টাকা, আর ওদিকে পশ্চিমা বিশ্বের চ্যারিটির টাকা, এটা একটা চক্রাকারে চলছিল তারে। এবং গত 14 মাসে এনজিওগুলোর টাকাই বৃদ্ধি পাইছে। শোনা যায় তাদের মানে বিগত 50 বছরেও এই পরিমাণ টাকা মানে তাদের ফান্ডে আসে নাই, যেই পরিমাণ টাকা গত 14 মাসে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। ফকির আমরা ফকিরই থেকে যাব। আজকে যার নামেই আপনি এই কার্যক্রমগুলোরে এই আমরা মধ্যমের দেশের উন্নীত হওয়ার প্রক্রিয়াকে বন্ধ করছেন, যার নামেই করেন না কেন, নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। আবার আমরা ফকির, আবার আমরা দান সৎকার টাকা, ওই ভিক্ষুকের টাকাতেই আমাদের চলতে হবে। মধ্যমের দেশের স্বপ্নই থেকে যাবে। ভালো থাকুন সবাই।